প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা আলোর প্রতিসরণের পার্ট 4 ক্লাস করব। অর্থাৎ সমতলে প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। ব্যাপারটা কি একটু আগে বুঝি, প্র্যাকটিক্যালি কোথায় এই ঘটনাটা দেখা যায়। দেখবে, ধরো একটা সাদা কাগজের ওপর এরকম পদার্থবিদ্যা লেখা আছে, পদার্থবিদ্যা। এবার এই লেখার ওপর যদি আমরা একটা আয়ত ঘনক আকৃতির কাঁচের স্ল্যাব বসিয়ে দিই, আয়তাকার কাঁচের স্ল্যাব লেখার কিছুটা অংশের ওপর বসিয়ে দিলাম, এরকম বসিয়ে দিয়ে ওপর থেকে যদি আমরা দেখি, বইয়ের লেখার ওপর অর্ধেকটা লেখার ওপর কী করলাম, একটা আয়তাকার কাঁচের স্ল্যাব বসিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে যদি দেখি, আমরা দেখতে পাবো এই পদাবাদে এই থ্রোবিদ্যা, এই যে লেখাটুকুনির ওপর কাঁচের টুকরোটা আছে, সেই লেখাটা বা কাঁচের স্ল্যাবটা আছে, সেই লেখাগুলো বা সেই বর্ণগুলো কি হয়, একটু ওপরের দিকে উঠে এসছে বলে মনে হয়। যেন একটু এর তুলনায়, এই শব্দ দুটোর তুলনায়, এই বর্ণ দুটোর তুলনায় এই বর্ণ তিনটে ওপরের দিকে উঠে এসছে বলেই মনে হয়। আর একটা জিনিস মনে হয়, নিশ্চয়ই তোমরা দেখেছো, সেটা কি এই লেখাগুলো একটু বড় বড় দেখতে মনে হয়। এই শব্দ বর্ণগুলোর তুলনায় এই বর্ণগুলো একটু বড় বড় দেখতে মনে হয়। কেন ঘটনাটা ঘটে? আসলে আলোর প্রতিসরণের জন্য, প্রতিসরণ কিভাবে ঘটে, এই যে বর্ণগুলো থেকে আলোক রশ্মি কাঁচের স্ল্যাব, কাঁচের ঘনক, এর উপর তো কাঁচের একটা আয়ত ঘনক বসানো আছে, সেটা আমি এখানটায় দেখাতে পারিনি, 3 ডাইমেনশনাল ছবি বলে দেখানো যায়নি। কাঁচের ঘনকের মধ্যে দিয়ে প্রতিসরণ হয়ে কোথায় আসে, আমাদের চোখে পৌঁছায়। কাঁচের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে বায়ু মাধ্যমে সেখান থেকে আমাদের চোখে পৌঁছায়। আর আমাদের চোখে যখন পৌঁছায় তখন আলোক রশ্মিগুলো বেঁকে আসে, গতিপথটা বেঁকে যায় প্রতিসরণের জন্য। আমাদের চোখ ওই বাঁকা পথ অনুসরণ করতে পারে না, চোখ সোজাভাবে দেখে নেয়। দেখলে মনে হয় যেন এই বর্ণগুলো একটু ওপরে উঠে এসছে বলে মনে হয়। আরও তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখে থাকবে, যেরকম একটা পাত্রে জল পূর্ণ করা হলো, পাত্রে জল পূর্ণ করা হলো, খুব গভীর নয়, অল্প গভীর। এবার ওপর থেকে দেখলে মনে হয় যেন পাত্রটার তলদেশটা, প্রকৃতপক্ষে তলদেশটা কিন্তু সমতল, কিন্তু আমরা যদি ওপর থেকে দেখি, দেখবে পাত্রের তলদেশটা যেন এরকম মনে হয়, একটুখানি উপবৃত্তাকার হয়ে আছে, বৃত্ত হয়ে আছে, গোলীয় অংশ হয়ে আছে। জলের গ্লাসে, কাঁচের গ্লাসে যদি জল থাকে, লক্ষ্য করলে কিন্তু আমরা এই ঘটনাটা দেখতে পাই। আসলে কি হয়, আমরা যখন বাইরে থেকে দেখি তখন এই জায়গাটায় যদি এ বিন্দু বা এই জায়গাটায় যদি বি বিন্দু, এইসব বিন্দুগুলো একটু ওপরের দিকে উঠে এসছে বলে মনে হয় আমাদের কাছে। তাই আমরা তলদেশটাকে কি দেখি, তলদেশটাকে একটু গোলীয় আকৃতির দেখি। কেন? এই প্রতিসরণের জন্য এই ঘটনাটা ঘটে। কি হয়, আসলে এ বা বি বিন্দু থেকে আলোক রশ্মি কাঁচ জলের মধ্যে দিয়ে যায়, জল থেকে যেই বায়ু মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ মাধ্যম পরিবর্তন ঘটছে। আর মাধ্যম পরিবর্তন ঘটলেই কী হবে, প্রতিসরণ হবে। প্রতিসরণ হওয়ার ফলে আলোক রশ্মির গতিপথটা পরিবর্তিত হয়, আর পরিবর্তিত হওয়ার জন্য আমরা এ বিন্দুটার প্রতিবিম্ব এ ড্যাশ বিন্দুতে দেখতে পাই। তাই আমাদের মনে হয় যে পাত্রের তলদেশটা একটু যেন ওপরের দিকে উঠে এসছে। আরও কিছু জিনিস, ঘটনা তোমরা প্রত্যক্ষ করে থাকবে। একটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে বা কাঁচের পাত্রের মধ্যে জল পূর্ণ করা হলো, বুঝছে? কাঁচের পাত্রের মধ্যে জল পূর্ণ করলাম, করে এর মধ্যে যদি আরেকটা কী করলাম, ছোট্ট মতো কাঁচের গ্লাস বসিয়ে দিলাম, ঠিক মাঝখানে বা সাইডে কোথাও একটা বসিয়ে দিলাম। একটা কাঁচের গ্লাসে জল পূর্ণ করে তার মধ্যে আরেকটা কাঁচের গ্লাস বসিয়ে দিলাম। এবার বললাম, ওপর থেকে তুমি 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন এই পাত্রের মধ্যে, এই ভিতরের কাঁচের গ্লাসের মধ্যে ফেলো। দেখতে পাবে লক্ষ্য করে, যখন আমরা ওই ওপর থেকে কাঁচের গ্লাসের, ভিতরের গ্লাসের মধ্যে কয়েনটা ফেলতে যাব, কয়েনটা বারবার সাইডের দিকে পড়বে। কেন পড়বে? আসলে আমরা বাইরে থেকে দেখছি, তো বাইরে থেকে দেখছি কাঁচের গ্লাসটা কোথায় আছে। যদি কাঁচের গ্লাসটা এই জায়গাটায় থাকে, বাইরে থেকে দেখলে কি মনে হয় যেন, দেখবে বাইরে থেকে দেখলে মনে হবে কাঁচের গ্লাসটা যেন এই জায়গাটায় সরে আছে, এই জায়গাটায় আমাদের কাছে মনে হয়। ফলে আমরা কয়েনটাকে এই সোজায় না ফেলে সবসময় এই সোজায় ফেলতে চাই। কেন? কারণ আমরা ভিতরের কাঁচের গ্লাসটাকে এই এ অবস্থানে না দেখে এ ড্যাশ অবস্থানে দেখি।
এ প্রাইম অবস্থানে দেখি। কেন? কারণ এই গ্লাসটার প্রতিবিম্ব এ প্রাইমে গঠিত হয়, আর প্রতিসরণের ফলে এই প্রতিবিম্ব গঠিত হচ্ছে বলে চোখ কিন্তু আমরা প্রতিবিম্বটাকেই দেখে, তাই আমরা কয়েনটাকে সবসময় এ প্রাইম অবস্থানে ফেলতে চাই। আর যেই এ প্রাইম অবস্থানে ছেড়ে দেবো, স্বাভাবিকভাবে প্রকৃতপক্ষে কাঁচের গ্লাস যেখানে আছে তার থেকে সাইডে গিয়ে পড়বে, এই ঘটনাটা ঘটে। একই রকমভাবে পুকুরের ধারে দাঁড়িয়ে আছো, পুকুরের জলের মধ্যে মাছ যে অবস্থানে আমরা দেখি, মাছটা কিন্তু সেখানে প্রকৃতপক্ষে থাকে না। কী হয়? তার থেকে একটুখানি গভীরে থাকে, আর একটু বেশি গভীরে থাকে, আমাদের মনে হয় যেন একটু ওপরে উঠে এসছে। কেন? আসলে মাছটা কোথায় আছে? জলের মধ্যে, আর আমরা কোথায় আছি? বায়ুর মধ্যে। এবার মাছ থেকে আলোকরশ্মি যখন এসে আমাদের চোখে পৌঁছায়, প্রতিসরণ ঘটে, আর প্রতিসরণের ফলে আমরা মাছটাকে না দেখে প্রতিবিম্বটাকেই দেখি। আমরা আজকের ক্লাসে এই ঘটনাগুলোর ব্যাখ্যা করতে চেষ্টা করব যে বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান কিভাবে পরিবর্তিত হয়, আর বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের কোনো সম্পর্ক থাকলে সেই সম্পর্কটা কেমন সেটা প্রতিষ্ঠা করব। সেটা কি? সমতলে প্রতিসরণে প্রতিবিম্ব। সমতলে কেন বলা হচ্ছে এই কথাটা আগে বোঝার চেষ্টা করি। প্রকৃতপক্ষে প্রতিসরণ কোথায় ঘটে? দুটো মাধ্যমের বিভেদ তল থেকে, দুটো স্বচ্ছ মাধ্যমের বিভেদ তল থেকে। যে এক্ষেত্রে দুটো স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলটা কেমন হবে? সমতল। এই যে পাত্রে যে জল আছে, জলের উপরিতলটা কেমন? সমতল। তাই আমরা বলছি সমতলে প্রতিসরণে প্রতিবিম্ব গঠিত হয়েছে। এই যে কাঁচের আয়তাকার স্ল্যাবটা ছিল, কাঁচের আয়তাকার স্ল্যাব যদি লেখার ওপর চেপে দিই, যেটাকে আমরা চেপে দিলে কি দেখতে পাবো? চেপে দিলে দেখব কাঁচের আয়তাকার স্ল্যাব এবং বায়ুর বিভেদ তলটা কেমন হবে? সমতল হবে। বা এই যে এই পাত্রে জল রেখেছি, এই জায়গাটায় কি হচ্ছে? এই জলটা আর বায়ুটা বিভেদ তলটা কেমন হচ্ছে? সমতল। অর্থাৎ এখানটা প্রতিসরণটা কেমন হচ্ছে? সমতলে। সমতলে প্রতিসরণ হওয়ার ফলে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাই আমরা সমতলে প্রতিসরণে প্রতিবিম্ব গঠন করব। এই তলটা কিন্তু আবার বক্রতলও হতে পারে, সেক্ষেত্রে সম্পর্কটা একটু আলাদা হবে। সেটা যদিও আমাদের এই মুহূর্তে নেই, পরের ক্লাসে আছে। অর্থাৎ আমরা আজকের শিখব যে সমতলে প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব এবং মাধ্যমদ্বয়ের প্রতিসরাঙ্কের মধ্যে কেমন সম্পর্ক আছে। আর একটা জিনিস একটু ভালো করে জানতে হবে, আমরা এর কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে প্রমাণটা করব। বিশেষ ক্ষেত্রটা কি? দেখো লক্ষ্য করে, এই যে এ বিন্দুটা আছে, এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? আমরা প্রমাণ করছি এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? এ ড্যাশে গঠিত হয়। বি বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? বি ড্যাশে। আর দর্শকের চোখটা কোথায় আছে? এ বা বি বিন্দু থেকে সাইডের দিকে সরে আছে। আমরা কিন্তু প্রমাণটা করব লম্ব আপাতনের ক্ষেত্রে। লম্ব আপাতন বলতে আমরা কি বোঝাতে চাইছি? লম্ব আপাতন বলতে বোঝানো হচ্ছে যে বস্তুটা তলের মধ্যে যেখানে থাকবে, বস্তুর সঙ্গে সোজাসুজি তাকানো হবে। ধরো বস্তুটা এই পি বিন্দুতে আছে, দর্শকের চোখ পি বিন্দুর ঠিক লম্বভাবে ওপরে থাকবে, মানে অপর মাধ্যমে থাকবে। ওপরে না বলে বলবো বস্তু যে মাধ্যমে আছে, দর্শক ঠিক অন্য মাধ্যমে বস্তুর সোজাসুজি তাকিয়ে দেখবে, এরকমভাবে লম্বভাবে তাকিয়ে দেখবে। এরকম কিন্তু নয়, পি বিন্দুটা বা বস্তুটা ধরো এখানে আছে, এই জায়গাটা আমি যদি একটা মাছ রাখি, পি বিন্দুটা একটা মাছ থাকে, আমরা বাইরে থেকে দেখছি, আমাদের চোখ কিন্তু একদম মাছের সোজাই থাকবে, লম্বভাবেই থাকবে। এই জায়গাটায় থাকলে, অর্থাৎ বস্তু যেখানে, চোখ বা দর্শক যদি তার থেকে একটু সাইডে সরে থাকে, তখন কিন্তু সম্পর্কটা আবার একটু পৃথক হয়ে যাবে। আমাদের পাঠ্যসূচিতে এই লম্ব আপাতনের ক্ষেত্রে যে প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই ঘটনাগুলো করতে হবে। এই সাইডগুলো আপাতত করতে হবে না, অর্থাৎ তির্যক প্রতিসরণটা আপাতত আমাদের নেই। লম্ব আপাতনে সমতল তলে প্রতিসরণে যে প্রতিবিম্ব হয়, তার সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। এখন এখানে দুটো ঘটনা ঘটতে পারে। সমতলে প্রতিসরণ হলে দুরকম প্রতিবিম্ব গঠিত হতে পারে। কেমন? দেখো, প্রথম ক্ষেত্রে এরকম একটা ক্ষেত্র হতে পারে যে বস্তু কোথায় থাকছে? বস্তু জলের মধ্যে থাকলো। এই যে আমি ধরলাম পি বিন্দু, বা এখানে একটা মাছ যদি এঁকে দিই আরও আমাদের বুঝতে সুবিধা হবে। এখানটা একটা ধরো মাছ আছে, মাছটা আছে, তাই তো? এবার আমরা বাইরে থেকে দেখছি মাছটা কোথায় আছে? জলের মধ্যে। আর দর্শক কোথায় আছে? বাইরে, বায়ু মাধ্যমে। অর্থাৎ দর্শক থাকছে কোথায়? লঘু মাধ্যমে, লঘু মাধ্যমে।
আর বস্তু কোথায় থাকছে? ঘন মাধ্যমে। কেন? আমি মাছটাকেই দেখছি, মাছটা আমার ক্ষেত্রে বস্তু। আর বস্তু থেকে আলোক রশ্মি গিয়ে প্রতিসরণ হয়ে আমাদের চোখে পৌঁছাবে, এই একটা ক্ষেত্র হতে পারে। অর্থাৎ বস্তু ঘন মাধ্যমে আর দর্শক লঘু মাধ্যমে। আবার বিপরীত ঘটনাটাও ঘটতে পারে, অর্থাৎ এমন হতে পারে বস্তুটা থাকলো লঘু মাধ্যমে, দর্শক থাকলো ঘন মাধ্যমে। যেমন দেখো, মাছ যদি ওপরের কোনো বস্তুকে দেখে, জলের ওপরের কোনো বস্তুকে দেখে, মাছ যখন জলের ওপরের কোনো বস্তুকে দেখবে তখন বস্তুটা কোথায় থাকছে? লঘু মাধ্যমে। আর দর্শক অর্থাৎ মাছ কোথায়? ঘন মাধ্যমে। কে দেখছে তার ওপর নির্ভর করবে কেমন ধরনের প্রতিবিম্ব গঠিত হবে এবং সেই দর্শক কোন মাধ্যমে আছে। অর্থাৎ বস্তু ঘন মাধ্যমে, দর্শক লঘু মাধ্যমে একটা ঘটনা যেমন ঘটতে পারে, বিপরীত ঘটনাটাও ঘটতে পারে। সমতলে প্রতিসরণ হলে যে প্রতিবিম্ব গঠিত হয় তার ক্ষেত্রে আবার দুটো ঘটনা ঘটতে পারে। কি কি? এ দিয়ে লিখে, বস্তু ঘন মাধ্যমে, দর্শক লঘু মাধ্যমে অবস্থিত। দর্শক মানে যিনি দেখছেন। যেমন মাছরাঙা কি হয়? পুকুরের ওপরে যে গাছের ডালগুলো থাকে তার উপর বসে থাকে। মাছরাঙা যখন মাছকে দেখে, দেখো মাছরাঙা এক্ষেত্রে কী হলো? দর্শক। আর বস্তুটাকে মাছ, যেহেতু মাছরাঙা মাছকে দেখছে, ফলে এক্ষেত্রে মাছরাঙা কোথায় আছে? লঘু মাধ্যমে। বস্তু অর্থাৎ মাছটা কোথায় আছে? ঘন মাধ্যমে। এরকম একটা কেস হতে পারে, ঘটনা ঘটতে পারে। আরেকটা কী হতে পারে? বস্তু কোথায় থাকলো? বস্তু থাকলো লঘু মাধ্যমে, আর দর্শক কোথায় থাকছে? দর্শক ঘন মাধ্যমে, মাধ্যমে অবস্থিত। দর্শক ঘন মাধ্যমে অবস্থিত। এটা কেমন ক্ষেত্র? যদি মাছ মাছরাঙাকে দেখে, এতক্ষণ মাছরাঙা মাছকে দেখছিল, মাছ যখন মাছরাঙাকে দেখবে, মাছ কোথায় থাকে? জলের মধ্যে। অর্থাৎ মাছ হলো এক্ষেত্রে দর্শক, যে ঘন মাধ্যমে আছে। আর মাছরাঙা কোথায় আছে? বায়ুতে, লঘু মাধ্যমে। কারণ বায়ুর প্রতিসরাঙ্ক জলের তুলনায় কম। এটা তো আমরা নিশ্চয়ই জানি যে জল এবং বায়ুর মধ্যে কার প্রতিসরাঙ্ক কম, কার প্রতিসরাঙ্ক বেশি। এই দুটো ক্ষেত্রে আমাদের সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। কি? প্রথম ক্ষেত্রটা আমরা প্রথমে চেষ্টা করব, বস্তু ঘন মাধ্যমে আর দর্শক লঘু মাধ্যমে অবস্থিত। কি সম্পর্ক প্রতিষ্ঠা করব? এই বস্তু ঘন মাধ্যমে থাকলে কেমনভাবে প্রতিবিম্ব গঠিত হয় আর সেই প্রতিবিম্বের সম্পর্ক কেমন হয় সেটা একটু প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ছবিটা আঁকে আমি ধরলাম এইটা হচ্ছে দুটি মাধ্যমের বিভেদ তল। এই সরলরেখাটা দুটো মাধ্যমকে পৃথক করেছে। ওপরে যে মাধ্যমটা আসে স্বচ্ছ মাধ্যম, তার প্রতিসরাঙ্ক লিখলাম μ1, আর তলায় যে স্বচ্ছ মাধ্যমটা আছে তার প্রতিসরাঙ্ক ধরলাম μ2। এখন μ1 এবং μ2-র মধ্যে ধরে নিচ্ছি μ2 গ্রেটার দেন μ1, অর্থাৎ তলার মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি। এখন তলার মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হলে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে বলতে পারি ঘন মাধ্যম। আর ওপরের মাধ্যমের প্রতিসরাঙ্ক কম বলে এটাকে আমরা কি বলতে পারি? লঘু মাধ্যম। এবার আমরা বস্তুটাকে কোথায় রাখবো? বস্তুটাকে ঘন মাধ্যমে রাখবো। ঘন মাধ্যমে কি বস্তু রাখবো? একটা মাছ রাখতে পারি, একটা কলম রাখতে পারি, যে কোনো আকৃতির একটা বস্তু রাখতে পারি। আমরা আপাতত একটা বিন্দু বস্তু রাখছি। এখানটা একটা পি বিন্দু বস্তু রাখলাম। এই যে বিন্দুটা তার নাম দিলাম পি। আমরা পি বিন্দুর ঠিক সরাসরি ওপরের দিকে তাকিয়ে দেখব। বললাম উলম্ব অভিলম্ব আপাতনের ক্ষেত্রে কেমন ঘটনা ঘটে, ওই জন্য পি বিন্দুর ঠিক ওপরের দিকে তাকিয়ে ওপর থেকে অর্থাৎ লঘু মাধ্যম থেকে পি বিন্দুটাকে দেখব। দেখলে কি দেখব? পি বিন্দুটার অবস্থান ওই জায়গাটা আর দেখব না, অবস্থানটা পরিবর্তিত হয়েছে। কেন পরিবর্তিত হয় দেখি, একটু বোঝার চেষ্টা করি কিভাবে প্রতিবিম্বটা গঠিত হয়। আমরা তো বস্তুটাকে সরাসরি দেখতে পাই না, প্রতিসরণ ঘটে আর প্রতিসৃত রশ্মিগুলো আমাদের চোখে পৌঁছায়। আমরা কি করলাম? পি বিন্দু থেকে একটা সরাসরি আলোক রশ্মি দর্শকের চোখে পৌঁছাবে। এটা কি জানি? এটা অভিলম্ব আপাতন। এ বিন্দুতে আপাতিত হলো, দুইটি মাধ্যমের বিভেদ তলে এ বিন্দুতে আপাতিত হলো। আর অভিলম্ব আপাতন হলে কি হয়? কি হয়? অবিলম্ব আপাতন হলে আলোক রশ্মির কোনো প্রতিসরণ ঘটে না, সরাসরি অপর মাধ্যমে চলে যায়। এটা আমরা শিখেছিলাম। এটা হচ্ছে প্রথম আলোক রশ্মি। একটু বেঁকে গেল, আমি
একটু সোজা করে এঁকে দিই। আলোক রশ্মিটা এটা সরল লেখা হবে পুরোপুরি। এবার খানিকটা ঠিক হয়েছে। পি বিন্দু থেকে আলোক রশ্মি গিয়েছে, এ বিন্দুতে পড়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। আরেকটা আলোক রশ্মি কী হবে? আরেকটা আলোক রশ্মি পি বিন্দু থেকে তির্যকভাবে গিয়ে আপাতিত হবে। তবে এটা কিন্তু প্রায় আমাদের ক্ষেত্রে আমরা যে ছবিটা এঁকেছি, দেখো এখানটা সি বিন্দুতে পড়েছে, এই সি বিন্দুটা কিন্তু একদম এ বিন্দুর কাছাকাছি হবে। কারণটা আমি বলেছি, আমাদের যা কিছু করতে হবে অভিলম্ব আপাতনের ক্ষেত্রে, অর্থাৎ আলোক রশ্মিগুলো সব প্রায় লম্বভাবে এই তলের ওপর পড়বে, দুটো মাধ্যমের বিভেদ তলের ওপর। আমরা এই যে ছবিটা এঁকে যেটা ঠিক লম্বভাবে, প্রায় লম্বভাবে আপাতিত হয়নি। কেন? আসলে ছবিটা খুব কাছাকাছি আঁকলে আমরা কিন্তু তফাৎটা ধরতে পারতাম না। একটু দূরে আঁকছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সি বিন্দুটা একদম এ বিন্দুর কাছাকাছি কোথাও আপাতিত হয়েছে। এবার সি বিন্দুতে আলোক রশ্মি পড়ার পর কী হবে? প্রতিষ্ঠিত হবে। কেন? কারণ আলোক রশ্মিটা কোথা থেকে কোথায় যাচ্ছে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। আমরা জানি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাই আলোক রশ্মিটা দেখব এইভাবে গতিপথটা পরিবর্তিত হবে। এবার আমাদের চোখে বা দর্শকের চোখে এই দুটো আলোক রশ্মি যখন পৌঁছাবে, আমি দুটো আলোক রশ্মি এঁকেছি, আরও আলোক রশ্মি অঙ্কন করা যায়। এই দুটো আলোক রশ্মি যখন পৌঁছাবে, দর্শকের চোখ বা আমাদের চোখ কিন্তু বাঁকা পথ অনুসরণ করতে পারে না, বক্রপথ অনুসরণ করতে পারে না। তাই এই আলোক রশ্মিটাকে যেমন সরাসরি দেখবে, এই আলোক রশ্মিটাকেও সরলরৈখিকভাবে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠিত রশ্মি দুটোকে বাড়ালে, এই একটা রশ্মি আর এই একটা রশ্মি, এই রশ্মি দুটো চোখে পৌঁছাবে। আমাদের এখন ছবি দেখে মনে হতে পারে কই স্যার চোখে তো পৌঁছায়নি। পৌঁছেছে। আমি কি বললাম? শুরুতেই বলেছি সি বিন্দুটা একদম কাছাকাছি আছে, ফলে দেখবে এই রশ্মিটাও চোখে পৌঁছেছে। ছবি অনুযায়ী হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ছবিটা একটু বড় করে এঁকেছি দেখতে সুবিধা যাতে হয় তোমাদের। কিন্তু সি বিন্দুটা একদম কাছাকাছি থাকায় দেখবে প্রতিষ্ঠিত রশ্মিও আমাদের চোখে পৌঁছায়, খুব কাছাকাছি থাকায়। আর প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে আমরা কোথায় মনে করি? ডট ডট করে বাড়িয়ে মনে হয় যেন কোথা থেকে আসছে? কিউ বিন্দুতে থেকে আসছে। তাই আমরা পি বিন্দুটাকে বাইরে থেকে যখন দেখব, পি বিন্দুটাকে দেখব যেন কিউ বিন্দুতে আছে। এক্ষেত্রে তাহলে বস্তু কোনটা দাঁড়ালো? এক্ষেত্রে বস্তু হলো, বস্তু কোনটা? বস্তু হচ্ছে পি, আর প্রতিবিম্ব, তার প্রতিবিম্ব কোনটা? প্রতিবিম্ব হলো কিউ। হলো? এই হলো ব্যাপার। অর্থাৎ যখন বস্তু ঘন মাধ্যমে থাকছে, এই যে বস্তু ঘন মাধ্যমে এবং দর্শক লঘু মাধ্যমে, তখন কি হয়? বস্তুটা খানিকটা উপরের দিকে উঠে এসছে বলে মনে হয়। কতটা উপরে উঠে এসছে? পি থেকে কিউ এত দূরত্ব উপরে উঠে এসছে বলে মনে হয়। আমরা বস্তুটাকে কোথায় দেখি? কিউ বিন্দুতে। ওটাই হলো প্রতিবিম্ব। পি বিন্দু বস্তুর, কিউ হলো প্রতিবিম্ব। কারণ প্রতিষ্ঠিত রশ্মি দুটো ওই বিন্দুতেই মিলিত হয়েছে। দুটো রশ্মি এঁকেছে, একাধিক রশ্মি আঁকলেও দেখব এই কিউ বিন্দুতে মিলিত হচ্ছে। আমাদের কি করতে হবে? এই যে বস্তু দূরত্ব কোনটা? আমরা দূরত্ব কোথা থেকে মাপি? যেমন দর্পণে কোথা থেকে মেপেছিলাম? মেরু থেকে, পি বিন্দু থেকে। প্রতিসরণের সময় দূরত্ব মাপা হয় সবসময় দুটি মাধ্যমের বিভেদ তল থেকে। দুটো মাধ্যমের বিভেদ তল থেকে মাপলে এখানে বস্তু দূরত্ব কোনটা? বস্তু দূরত্ব হলো পি, বস্তু দূরত্ব হচ্ছে এ পি, বিভেদ তল থেকে মাপলাম এ পি। এটাকে আমরা কি দ্বারা লিখলাম? ইউ। বস্তু দূরত্বকে তো ইউ দ্বারা লিখেছি, ইউ। আর কি? প্রতিবিম্ব দূরত্ব কোনটা? এ থেকে কিউ, কারণ কিউটাই তো প্রতিবিম্ব। প্রতিবিম্ব দূরত্ব কোনটা? দূরত্ব এ কিউ, এটাকে আমরা ভি দ্বারা লিখলাম। এ কিউ হলো প্রতিবিম্ব দূরত্ব। বস্তুটা কোথায় আছে? মিউ2 মাধ্যমে, আর প্রতিবিম্ব দর্শক কোথায় আছে? লঘু মাধ্যমে, মিউ1 মাধ্যমে। আমরা এই ইউ বস্তু দূরত্ব, ভি প্রতিবিম্ব দূরত্ব এবং দুটি মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। তার আগে দেখি এখানটায় এই যে আলোক রশ্মিটা পি বিন্দু থেকে গিয়ে সি বিন্দুতে, অর্থাৎ দুটি মাধ্যমের বিভেদ তলের উপর সি বিন্দুতে যে আপাতিত হয়েছিল, সেক্ষেত্রে আপাতন কোণ কত? আই। আপাতন কোণটাকে আমি কত লিখলাম? আই। আর প্রতিসরণ কোণ কত? আর। এটা তো লিখতে পারি, আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। আর কিছু জিনিস একটু দেখো, ছবিটা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এই কোণটা যদি আই কোণ হয়, এই কোণটাও আই কোণ হবে। কেন? কারণ ওটা
একান্তর কোণ আমরা শিখেছিলাম। একান্তর কোণ দেখো এই দুটো হচ্ছে অভিলম্ব এই তলের ওপর, ফলে সমান্তরাল, আর এটা ভেদক, ফলে এই কোণটা আই হলে এই কোণটাও কত হবে আই। একই রকমভাবে এইটা আর হলে এটা আর অনুরূপ কোণ, ওই দুটো সমান্তরাল আর ওই লাইনটা ভেদক, ফলে এটা এই কোণটা আর হলে এই কোণটাও আর, যেহেতু ওই দুটো অনুরূপ কোণ। এবার আমরা আসি আমাদের প্রমাণে আসি, আমাদের বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। কোথায় প্রতিসরণ ঘটেছে? সি বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সি বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে কি লেখা যায়? স্নেলের সূত্র থেকে আমরা জানি যে μ2 ইন্টু সাইন আই সমান কত? μ1 ইন্টু সাইন আর। স্নেলের সূত্রের সাধারণ রূপ শিখেছিলাম। μ2 সাইন আইটা কি? আপাতন কোণের সাইন ইন্টু আপাতন মাধ্যমের প্রতিসারাঙ্ক। এটা মনে রাখতে হবে, আপাতন মাধ্যমের প্রতিসারাঙ্ক ইন্টু আপাতন কোণের সাইন সমান প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণের সাইন। এই সম্পর্কটাকে দেখো আমরা এইভাবেই অ্যাকচুয়ালি লিখেছিলাম, প্রকৃতপক্ষে এইভাবে লিখেছিলাম, সাইন আই বাই সাইন আর সমান কত? 1μ2 সমান কত? μ2 বাই μ1। কারণ আমরা জানি 1μ2 মানে কত? 1μ2 মানে μ2 বাই μ1, এটা প্রমাণ করা হয়েছিল যৌগিক সমান্তরাল ফলকের ক্ষেত্রে। আচ্ছা, এটা প্রতিসরণের সূত্র থেকে আমরা জানতাম, কিন্তু এক্ষেত্রে 1μ2 হবে না। কি হবে? 1μ2 না হয়ে হবে 2μ1। কেন? যেহেতু আলোকরশ্মিটা 2 নম্বর মাধ্যম থেকে 1 নম্বর মাধ্যমে প্রবেশ করছে, তাই এক্ষেত্রে সম্পর্কটা আমরা কী লিখব? সাইন আই বাই সাইন আর সমান 2μ1, কারণ এখানে আপাতন মাধ্যম হচ্ছে μ2 এবং প্রতিসরণ মাধ্যম μ1। দেখতে পাচ্ছি এটাকে চেঞ্জ করলে কেমন আসে? μ1 বাই μ2। এবার যদি আমরা কোণাকুণি গুণ করি, কোণাকুণি গুণ করলে এটা চলে আসবে। দেখো কোণাকুণি গুণ করলে কী আসবে? μ2 সাইন আই μ1 সাইন আর। এটা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হলো আপাতন মাধ্যম কোনটা, প্রতিসরণ মাধ্যম কোনটা, সেটা প্রথমে চিনতে হবে। আমরা জানি এখানে আপাতন মাধ্যম μ2, প্রতিসরণ মাধ্যম μ1, যেহেতু এই মাধ্যমে আলোকরশ্মির গতিপথটা বিচ্যুত ঘটছে, তাই আপাতন মাধ্যমের প্রতিসারাঙ্ক গুণ আপাতন কোণের সাইন। দেখো আপাতন মাধ্যমের প্রতিসারাঙ্ক গুণ আপাতন কোণের সাইন সমান প্রতিসরণ মাধ্যমের প্রতিসারাঙ্ক গুণ প্রতিসরণ কোণের সাইন। শব্দগুলোর মধ্যে মিল খুঁজো। আপাতন মাধ্যমের প্রতিসারাঙ্ক গুণ আপাতন কোণের সাইন, প্রতিসরণ মাধ্যমের প্রতিসারাঙ্ক গুণ প্রতিসরণ কোণের সাইন। এখানে আপাতন মাধ্যম কোণটা μ2, যেহেতু আলোকরশ্মি μ2 মাধ্যম থেকে যাচ্ছে, আর বস্তুটাকেই আমরা তো μ2 মাধ্যমে আছে ধরে নিয়েছি, আর প্রতিসরণ মাধ্যম কোনটা? μ1। এবার দেখো লক্ষ্য করে আমরা এই সম্পর্কটাকে এইভাবেও লিখতে পারি, μ2 সাইন আই। সাইন আই মানে কোনটা? এটার একটা নাম দেওয়া উচিত ছিল, সেটা হলো এন ড্যাশ, এই তো। সাইন আই কি? সাইন আই দেখো আমরা লিখতে পারি CPA কোণ CPA। কারণটা তো বলেই দিয়েছি কেন ওটা আই কোণ হচ্ছে। আমরা তো জানি এটাই আপাতন কোণ, অবিলম্বের সঙ্গে যে কোণ করে, কিন্তু এই কোণটা আর এই কোণটাকে আমরা সমান বলতে পারি। কেন? যেহেতু ওই দুটো একান্তর কোণ, তাই আমরা লিখলাম CPA। আয়ের জায়গায় লিখছি কোণ CPA। আবার μ1 সাইন আর এর জায়গায় আমরা কি লিখতে পারি? সাইন আর না লিখে, সাইন আর মানে কোনটা? এই কোণটা, অর্থাৎ CQA কোণ CQA হলো। এবার সাইন থিটা মানে আবার আমরা কি জানি? সাইন থিটা মানে আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ, তাই তো। ফলে ওই ত্রিভুজটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো সাইন কোনটা? সাইন CPA, অর্থাৎ এই কোণটাকে যখন ধরছি আই কোণটাকে, সেক্ষেত্রে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এই কোণের সামনের বাহু লম্ব CA বাই AC বাই অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে দেখো PC, AC বাই PC। সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এবার এই কোণটাকে যেহেতু ধরা হচ্ছে CPA মানে এই কোণটা, এর সামনের বাহুটা কি হয়? লম্ব, অর্থাৎ ACটা লম্ব, আর এইটা 90 ডিগ্রি হয়, অতিভুজ কোণটা হবে PC, অর্থাৎ AC বাই PC। একই রকমভাবে আমরা কোনটা বের করতে পারি? সাইন CQA। সাইন চালু করেছে, বন্ধ করো। আবার সাইন কী বের করবো? সাইন CQA, সাইন
সি কিউ এ, এটা সমান কি লিখতে পারি, সি কিউ এ সমান আমরা লিখতে পারি, অর্থাৎ এই কোণটা, এক্ষেত্রে লম্ব কোণটা সেই এসি, এসি বাই অতিভুজ কোণটা, এতে অতিভুজ হবে কিউ সি। এই যে সাইন থিটা থেকে আমরা কি করলাম, লম্ব আর অতিভুজের সম্পর্ক আনলাম। কেন আনলাম? কারণ আমাদের বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, তাই এই সম্পর্কগুলো আনলাম। এবার ওই মানগুলো আমরা এখানটায় বসিয়ে দেবো। এখানটা বসিয়ে দিলে কেমন দেখতে আসবে, ওই যে সাইন থিটাগুলোর মান বের করছে, অর্থাৎ সাইন সিপিএ বা সাইন সিকিউএ, সেই মানটা বসাচ্ছি। এর পরের লাইন এই ওপরে লিখলাম, কেমন আসবে, মিউ টু যেমন ছিল থাকলো ইন্টু সাইন সিপিএ মানে কত, এসি বাই পিসি, একই রকমভাবে সমান মিউ ওয়ানটা থাকলো যেমন ছিল, মিউ ওয়ান যেমন লিখেছিলাম থাকলো মিউ ওয়ান ইন্টু কত, সাইন সিকিউএ, সিকিউএ মানে কত, এসি বাই কিউসি। কেন এরকম চেঞ্জ করলাম, আসলে আমাদের দূরত্ব পরিমাপ করতে হবে, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক আনতে হবে। এরপরে দেখো আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি দুপারে এসি আছে, এসি দুপার থেকে উঠে যাবে, দুপার থেকে এসি উঠে গেলে কেমন চলে এলো, মিউ টু বাই মিউ ওয়ান সমান কত হচ্ছে, সমান পিসি বাই কিউসি, তাই তো, পিসি বাই কিউসি। এবার দেখো খেয়াল করে আমরা এটা কোনাকুনি চেঞ্জ করে নিয়েছি। আমরা বলেছিলাম, শুরুতেই বলেছিলাম আমাদের এই যে প্রমাণগুলো কোথায়, অভিলম্ব আপতনের ক্ষেত্রে। আর অভিলম্ব আপতনের ক্ষেত্রে আমরা সি বিন্দু এবং এ বিন্দুটা একদম নিকটবর্তী বিন্দু বলে ধরে নিয়েছি, অর্থাৎ পি থেকে সি এর দূরত্ব যা হবে পি থেকে এর দূরত্ব আমরা প্রায় সমান ধরে নিতে পারি। কেন, যেহেতু সি বিন্দুটা একদম কাছাকাছি আছে, এই জায়গাটায় হওয়া উচিত, আমরা ছবিটা বড় করে এঁকেছি বোঝার সুবিধার্থে। অর্থাৎ পি থেকে সি যে দূরত্ব পাবো পি থেকে এর দূরত্ব প্রায় সমান, তাই আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি মিউ টু বাই মিউ ওয়ান সমান কত, পিসির পরিবর্তে লিখছি এ পি আর কিউসির পরিবর্তে লিখছি এ কিউ। পাশে লিখে দিই অভিলম্ব আপাতনের ক্ষেত্রে কি ধরে নিতে পারি, অভিলম্ব আপাতনের ক্ষেত্রে, অভিলম্ব আপাতনের ক্ষেত্রে সি ও এ বিন্দুকে, সি ও এ বিন্দুকে একই বলে ধরা যায়, একই বলে ধরা যায়, প্রায় কাছাকাছি, যদিও পুরোপুরি সমান নয়, প্রায় কাছাকাছি আছে বলে দূরত্বটাকে নেয়ার ইকুয়াল টু করা উচিত। এটা প্রকৃতপক্ষে নিয়ারলি ইকুয়াল টু লেখা উচিত, মানে পিসির মান এপির প্রায় সমান, কিন্তু আমরা এটা সমান করে দিলাম। এবার দেখো লক্ষ্য করে আমাদের সম্পর্ক চলে এসছে, কি এসছে, মিউ টু বাই মিউ ওয়ান সমান কত এলো, এপিটা কি ছিল, এপিটা ছিল বস্তু দূরত্ব, বা এটাকে আমরা লিখতে পারি কি ইউ, আর একিউটা কি ছিল, একিউটা ছিল প্রতিবিম্ব দূরত্ব, যেটাকে আমরা ভি লিখেছিলাম। এই যে সম্পর্কটা এলো, অনেক সময় বস্তু দূরত্ব, আমরা এপিটাকে কি বলছি, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব না বলে ওটা বলা হয় প্রকৃত গভীরতা, মানে বস্তুটা প্রকৃতপক্ষে যে বিন্দুতে আছে, আর একিউটাকে কি বলা হয়, আপাত গভীরতা। ফলে দেখবে অনেক সময় সম্পর্কটাকে এইভাবেও লেখা হচ্ছে, ইউটাকে আপাত ইউটাকে কি বলা হচ্ছে, প্রকৃত গভীরতা, মানে বস্তুটা প্রকৃতপক্ষে যেখানে আছে, আর আমরা যেখানে বস্তুটাকে দেখতে পাচ্ছি, লঘু মাধ্যমে থাকলে দর্শক যেখানে বস্তুটাকে দেখে সেটাকে কি বলা হয়, আপাত গভীরতা। আমরা এই সম্পর্ক প্রতিষ্ঠা করলাম, প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব হলো সেই প্রতিবিম্বের সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক। একটু সম্পর্কটার দিকে খেয়াল করে দেখো, মিউ টুটা কী ছিল, আমরা যদি লিখি, কথায় লিখি, মিউটাটি ছিল আপাতন, মিউ টু কী ছিল, আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ মিউ টু লিখছি আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক, বাই মিউ ওয়ানটা কী ছিল, মিউ ওয়ানটা ছিল এই মাধ্যমে আলোকরশ্মি প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক। ডান দিকটা লেখা হয়ে গেল, আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান কি, এটা কি, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সমান দিয়ে প্রকৃত গভীরতা
আর ভিটা হচ্ছে আপাত গভীরতা। আপাত গভীরতা গাণিতিকভাবে এই সম্পর্কটা মনে রাখতে পারো, বা কথায় বললে এইটা মনে রাখতে পারো। এই সম্পর্কটা একটুখানি যদি ভালো করে আরও ভালো করে লক্ষ্য করো, দেখো সম্পর্কটা দেখতে কেমন এসছে। আমরা মনে রাখার সুবিধার্থে এই শব্দ দুটো মনে রাখবো, আ বাই প্র, এবার সমান কী হবে, প বাই পয়রা ফলা বাই আকার। কেন? কারণ আ থেকে কী হচ্ছে, দেখো আপাতন কী হচ্ছে, আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর পয়রা ফলা থেকে প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক। ওপারে গিয়ে দেখো উল্টে গিয়েছে, কী এসছে, প্রকৃত গভীরতা। পয়রা ফলা থেকে আমরা লিখতে পারি প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এই দিকটা কী হচ্ছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা গভীরতার মধ্যে সম্পর্ক। এটাও মনে রাখতে পারো, উল্টে যায়, আপাত বাই প্রকৃত, প্রকৃত বাই আপাত। এই হলো সম্পর্ক কার, যে বস্তু ঘন মাধ্যমে থাকলে, দর্শক যখন লঘু মাধ্যমে আছে তখন বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। আমরা এখানে একটা সম্পর্ক থেকে আমাদের একটা গাণিতিক সমস্যা দেয়, সেটা হচ্ছে বস্তুটার যে আপাত সরণ ঘটে, অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে বস্তুটা কোথায় ছিল, পি বিন্দুতে, আমরা দেখতে পাচ্ছি কোথায়, কিউ বিন্দুতে। বস্তুটার যে সরণ ঘটলো কোথায়, পি থেকে কিউ, এতটা ওপরে উঠে এসছে বলে মনে হচ্ছে, সেই আপাত সরণের রাশিমালাটা প্রতিষ্ঠা করতে দেয়। আমরা এবার আপাত সরণের রাশিমালা প্রতিষ্ঠা করব, যে বস্তুটার কতটা সরণ ঘটলো তার রাশিমালা প্রতিষ্ঠা করব। কিভাবে করব সরণের রাশিমালা? তাহলে আমরা সেই যে সম্পর্কটা প্রতিষ্ঠা করেছি সেটা একবার লিখে নিই। সম্পর্কটা কী ছিল, ইউ মিউ টু বাই মিউ ওয়ান সমান কত, ইউ বাই ভি। এই সম্পর্কটা প্রতিষ্ঠা করেছিলাম। এর কয়েকটা কেস করতে হবে। প্রথমে করি কেস ওয়ান। কি, দর্শক কোথায় ছিল, লঘু মাধ্যমে। তো লঘু মাধ্যমটাকে আমরা বায়ু বা শূন্য মাধ্যম ধরছি। দর্শক বায়ু মাধ্যমে থাকলে বা শূন্য মাধ্যমে থাকলে, বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে থাকলে কেমন হবে, শূন্য মাধ্যমে থাকলে সেক্ষেত্রে দেখো আমরা মিউ ওয়ানের মান কত ধরতে পারি, ওয়ান। যেহেতু বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, ওয়ান, ফলে আমরা এই সম্পর্কে মিউ ওয়ানের জায়গায় ওয়ান বসাতে পারি, আর মিউ টুর জায়গায় শুধু মিউ লিখতে পারি। কেন মিউ টুর জায়গায় কেন মিউ লেখা, আর মিউ টু সমান আমরা কত লিখতে পারি, মিউ। কারণ সেক্ষেত্রে আর মিউ টু লিখে রাখার দরকার নেই। আমরা দুটোকে পৃথক কখন ধরি, যখন দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা আলাদা হবে, মিউ ওয়ান মিউ টু ধরতে পারতাম। এখন ওপরের মাধ্যম বা লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক ওয়ান হয়ে যাওয়ায় মিউ টুটাকে আর মিউ টু লেখার কোনো মানে দাঁড়ায় না, শুধুমাত্র মিউ লিখলেই হবে। ফলে দেখো এই সম্পর্কটা কেমন এলো, মিউ ওয়ান মিউ টুর জায়গায় মিউ, আর মিউ ওয়ানের জায়গায় কত, ওয়ান, সমান কত আসছে, ইউ বাই ভি। অর্থাৎ ভি সমান কত দাঁড়ালো, ইউ বাই মিউ। অর্থাৎ আপাত গভীরতা, ভিটা কী ছিল, আপাত গভীরতা। আপাত গভীরতা সমান কত আসছে, আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা বাই প্রতিসরাঙ্ক। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এখানটা মিউটা কিন্তু আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেহেতু আমি এখানটা কী ধরে নিয়েছি, লঘু মাধ্যমটার প্রতিসরাঙ্ক ওয়ান ধরেছি বা বায়ু মাধ্যম ধরেছি, তাই এটা কি হচ্ছে, মিউটা আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক। আপাতন মাধ্যম অর্থাৎ যে মাধ্যমে বস্তুটা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপাত গভীরতার মান কী হবে, কমে যাবে। কেন, আপাত গভীরতা কিভাবে পাচ্ছি, প্রকৃত গভীরতাকে মিউ দিয়ে ভাগ করলে, আর মিউর মান সবসময় একের থেকে বড়, ফলে আপাত গভীরতা কি হয়ে যায়, লেস দেন প্রকৃত গভীরতা। তাই বস্তুটা কিছুটা উপরে উঠে আসে। আমরা লিখতে পারি আপাত গভীরতা লেস দেন প্রকৃত গভীরতা। বস্তুটা কিছুটা উপরে উঠে আসে বলে আমাদের এই কারণেই মনে হয়। এটা হচ্ছে কেস ওয়ান। এই সম্পর্কটা থেকে আমাদের কিন্তু প্রচুর সমস্যা দেয়, সেই সমস্যাগুলো সমাধান আমরা করব গাণিতিক সমস্যা থেকে। আরেকটা প্রমাণ দেয়, সেটা হচ্ছে বস্তুটার কতটা সরণ ঘটে, অর্থাৎ বস্তুটা কতটা ওপরে উঠে এসছে, সেটা আমরা কেস টুয়ে করব। কেস টুয়ে কী করব, বস্তুর আপাত সরণ, অর্থাৎ বস্তুটাকে আমরা কতটা ওপরে দেখি। কেস টু, বস্তুর আপাত সরণ।
আপাত সরণ কোনটা? ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আপাত সরণ হচ্ছে পি কিউ। এটাকে আমরা এক্স লিখতে পারি, পি কিউটাকে এক্স দ্বারা লিখব। আপাত সরণ পি কিউ সমান কী করে বের করব কতটা সরণ ঘটেছে? ওই ছবি থেকে দেখতে পাচ্ছি কি পি কিউর মান আমরা বের করতে পারবো এপি থেকে এ কিউ বাদ দিলে চলে আসবে। দেখো আমাদের তো পি কিউ বের করতে হবে এপি থেকে। এপিটা আমরা জানি, এপিটা জানি কি প্রকৃত গভীরতা, আর এ কিউটা জানি কি আপাত গভীরতা। বাদ দিলেই চলে আসবে এপি মাইনাস এ কিউ। এপি মানে কোনটা? এপি মানে আমরা লিখতে পারি ইউ, আর এ কিউ মানে কোনটা? ভি। এখন দেখো একটু আগেই আমরা ভি এর মান কত বের করেছিলাম? ভি এর মান বের করেছিলাম ইউ বাই মিউ। অবশ্যই যখন বস্তু ঘন মিউ মাধ্যমে এবং দর্শক লঘু মাধ্যম বা বায়ু মাধ্যমে থাকবে, লঘু মাধ্যমটা বায়ু মাধ্যম হবে, সেক্ষেত্রে ভি বাই মিউ লেখা যাবে, না হলে কিন্তু লেখা যাবে না, ইউ বাই মিউ লেখা যাবে। ফলে এক্সের মান কেমন আসছে? এক্স সমান আসছে ইউ কমন নিলে 1 মাইনাস 1 বাই মিউ। এই সম্পর্ক চলে এলো যে বস্তুটার কতটা সরণ ঘটবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবে একটা জিনিস, যে দর্শক এখানে বায়ু মাধ্যমে আছে, লঘু মাধ্যমে নেই। লঘু মাধ্যমে থাকলে তখন মিউ1 মিউ2 দিয়ে সম্পর্কটা আসতো। এই কেস 2। আরেকটা কেস, সেটা কি আমরা কেবলমাত্র দুটো মাধ্যম ধরেছিলাম, যে মিউ1 মিউ2 দুটো মাধ্যম, একটা মাধ্যমে বস্তু আছে, অপর মাধ্যমে দেখা হচ্ছে। যদি এমন হয় একাধিক মাধ্যম পরপর থাকে, তখন সম্পর্কটা কেমন হয়? একাধিক মাধ্যম মানে ছবিটা আঁকলে আরও পরিষ্কার হবে বুঝতে। ধরো আমি একটা পাত্রে তরল নিয়েছি, এরকম একটা পাত্রে বিভিন্ন প্রতিসরাঙ্কের তরল নিয়েছি। এই একটা মাধ্যম তরল, এই একটা তরল, এই একটা তরল, এই একটা তরল। এর প্রতিসরাঙ্ক মিউ1, আর এ যে আছে সেটার গভীরতা কত? D1, মানে যে উচ্চতা পর্যন্ত তরল পূর্ণ আছে। একই রকমভাবে এর প্রতিসরাঙ্ক মিউ2, এর গভীরতা কত? D2। এর কত প্রতিসরাঙ্ক ধরলাম মিউ3, গভীরতা কত? D3। এর প্রতিসরাঙ্ক কত? মিউ4, গভীরতা কত ধরলাম? D4। এইভাবে একাধিক মাধ্যম আছে। আর ওপরে যে মাধ্যমটা আছে লঘু মাধ্যম, সেটাকে আমরা বায়ু ধরে নিচ্ছি, লঘু মাধ্যমটাকে বায়ু ধরে নিল, আর দর্শক এই লঘু মাধ্যম বা বায়ু মাধ্যমে থাকবে। হলো? দেখো আগের থেকে এবারে তফাৎটা কি? আগে ছিল দুটো, কেবলমাত্র দুটো মাধ্যম, এবার কি হচ্ছে একাধিক মাধ্যম। আর এই জায়গাটায় ধরো বস্তু আছে, এই পি বিন্দুতে বস্তুটা আছে, আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাই। এই জায়গাটায় বস্তুটা আছে, এই যে পি বিন্দুতে। পি বিন্দুতে বস্তুটা থাকলে আমরা যদি দর্শক যদি লঘু মাধ্যম বা বায়ু মাধ্যমে থাকে, তাহলে আপাত গভীরতাটা কেমন হবে? দুটো মাধ্যম থাকলে তো আমরা দেখিয়ে দিলাম আপাত গভীরতা ভি সমান কত? ইউ বাই মিউ। মিউটা কি? আপাতর মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর যেহেতু এই মাধ্যমটা 1, লঘু মাধ্যম বায়ু মাধ্যম ধরা হয়েছে, তাই 1। সম্পর্কটা এরকম আসে। এক্ষেত্রে কেমন আসবে সম্পর্কটা? আমরা প্রমাণ করতে পারি, যদি এরকম একাধিক মাধ্যম থাকে তখন আপাত গভীরতা সমান হয়, ওই একই রকমভাবে প্রমাণ করা যায়। আপাত গভীরতা ভি যদি লিখি ব্র্যাকেটে সমান কত আসবে? D1 বাই মিউ1 প্লাস D2 বাই মিউ2 প্লাস D3 বাই মিউ3। এইভাবে চলবে। এই সম্পর্কটা থেকেও গাণিতিক সমস্যা আসে যদি একাধিক মাধ্যম থাকে, মানে পি বিন্দুটাকে আমরা কতটা কোথায় দেখব, কোন অবস্থানে দেখব, প্রকৃত গভীরতা কোনটা, এগুলো সব যোগফল। প্রকৃত গভীরতা এক্ষেত্রে কেমন হবে? প্রকৃত গভীরতাটা হবে, যদি ওই ছবি অনুযায়ী দেখি, এই ছবিটা যে ছবিটা আঁকা আছে সেই অনুযায়ী দেখি, প্রকৃত গভীরতা হবে D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4। কিন্তু আপাত গভীরতা কত আসবে? D4 বাই মিউ পর্যন্ত লিখলে হয়ে যাবে, মিউ4, যেহেতু 4টে মাধ্যম নিয়েছে। এটাই হবে আপাত গভীরতা। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারলে। এখানটা কিন্তু সবে একটা ক্ষেত্রে প্রমাণ করা হলো, অর্থাৎ কি করলাম? বস্তু থাকলো ঘন মাধ্যমে, আর দর্শক কোথায় আছে? লঘু মাধ্যমে অবস্থিত। এর পরবর্তীকালে পরবর্তীটা কি করতে হবে? অর্থাৎ বস্তুটা থাকবে লঘু মাধ্যমে, দর্শক থাকবে ঘন মাধ্যমে। এবার কি হবে? মাছ এতক্ষণ মাছরাঙা মাছকে দেখছিল, এবার উল্টো ঘটনা হবে। মাছ যখন মাছরাঙাকে দেখবে তখন কেমন প্রতিবিম্ব গঠিত হয় সেটা একটু বোঝার চেষ্টা করব। এবার আমরা করব বস্তু কোথায় থাকবে? বস্তু
লঘু মাধ্যমে, আর দর্শক কোথায়? দর্শক থাকবে ঘন মাধ্যম, ঠিক বিপরীতটা। দর্শক ঘন মাধ্যম মানে ছবিটা আঁকলে কেমন? এই হচ্ছে দুটি মাধ্যমের বিভেদ তল। দেখে গেল একটু, দুটি মাধ্যমের বিভেদ তলকে এরকম সরলরেখা দ্বারা প্রকাশ করলাম। ওপরে একটা মাধ্যম আছে, এটাকে ধরছি μ1, এটা μ2, এটা লঘু মাধ্যম আগের মতো, এটা লঘু আর এটা ঘন মাধ্যম। এখন বস্তুটা ঠিক উল্টো অবস্থানে থাকবে। আগে বস্তু ঘন মাধ্যমে ছিল, এখন বস্তু ধরো এই পি বিন্দুটা লঘু মাধ্যমে আছে। আর দর্শক এখন কোথায় থাকবে? চোখটা নিচে থাকবে, দর্শক ঘন মাধ্যমে থাকবে। এবার আমাদের কি করতে হবে? প্রতিবিম্ব অঙ্কন করতে হবে, আগের মতোই অভিলম্ব আপাতনের ক্ষেত্রেই করব। ফলে আমরা একটা আলোক রশ্মি এরকম সরাসরি পাঠিয়ে দিলাম। অভিলম্বভাবে আপাতিত হলো এ বিন্দুতে, আর অভিলম্ব আপাতনের ক্ষেত্রে আমরা জানি কী হবে, কোনো আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটবে না বা প্রতিষ্ঠিত হবে, কিন্তু গতিপথ পরিবর্তিত হবে না, তাই আলোক রশ্মি সরাসরি বের হয়ে গেল। আরেকটা আলোক রশ্মি ধরো এই পি বিন্দু থেকে এসে পড়েছিল, আরেকটা আলোক রশ্মি এইভাবে তির্যকভাবে এসে পড়ল সি বিন্দুতে। যদিও আমি শুরুতেই বলেছি সি বিন্দু এবং এ বিন্দুটা কি একদম কাছাকাছি অবস্থিত, আমরা অভিলম্ব আপাতনের ক্ষেত্রেই সম্পর্কটা প্রতিষ্ঠা করছি। সি বিন্দুতে আপাতিত হলে কি ঘটনা ঘটবে? সি বিন্দুতে আপাতনের পরে আই কোণে যদি আপাতিত হয় প্রতিসরণ ঘটবে, কারণ লঘু মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে? ঘন মাধ্যমে। ঘন মাধ্যমে প্রবেশ করলে আমরা জানি কী হয়, অভিলম্বের দিকে সরে আসে, এইভাবে সরে আসবে অভিলম্বের দিকে। এই কোণটা কী হবে? এই কোণটা আমি একটু বাইরে লিখি, এটা হচ্ছে আর কোণ, প্রতিসরণ কোণ। এবার দর্শকের চোখে এসে কী হবে? এই আলোক রশ্মি পৌঁছাবে একই রকম আগের মতোই। এখন দর্শক ঘন মাধ্যমে যেহেতু, দর্শকের চোখে আলোক রশ্মি এসে পৌঁছালে আমরা কি করব? দর্শক বা আমরা যদি দেখি, আমাদের চোখ বা মাছের চোখ যাই বলো, দর্শকের চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না, এই দুটো আলোক রশ্মিকে সরাসরি বাড়াবে, বর্ধিত করবে, প্রতিষ্ঠিত রশ্মি দুটোকে করে যে জায়গাটায় মিলিত হবে আমাদের কাছে বা দর্শকের কাছে মনে হবে প্রতিবিম্বটা যেন সেই স্থানে গঠিত হয়েছে। অর্থাৎ আমরা যদি এটাকে ডট ডট করে বাড়াই এই, আর এই আলোক রশ্মিটাকে যদি বাড়াই ডট ডট করে, এই জায়গাটায় মিলিত হচ্ছে কিউ বিন্দুতে। ফলে দর্শকের কাছে কী মনে হবে? দর্শকের কাছে মনে হবে যে পি বিন্দুটাকে কিউ বিন্দুতে দেখবে, অর্থাৎ পি বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? কিউ বিন্দুতেই গঠিত হবে। আমাদের এক্ষেত্রে আগে যেমন ছিল আপাত গভীরতা প্রকৃত গভীরতা বা বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, এখানটায় বলবো আপাত উচ্চতা আর প্রকৃত উচ্চতা। আপাত উচ্চতা কোনটা? আমরা যদি দেখি, আপাত উচ্চতা হলো এপি, তাই না? উচ্চতা কেন? উপরের দিকে দেখছি তো তাই উচ্চতা, তখন কি হচ্ছিল? নিচের দিকে দেখছিলাম তাই গভীরতার বলছিলাম। আপাত গভীরতা এপি, এটাকে আমরা কি লিখতে পারি? আপাত নয়, এটা প্রকৃতপক্ষে কী হওয়া উচিত? প্রকৃত উচ্চতা, কারণ বিন্দুটা পি বিন্দুতেই আছে। প্রকৃত উচ্চতা, এটাকে আমরা বস্তু দূরত্ব ইউও বলতে পারি। আর আপাত উচ্চতা কোনটা? আপাত উচ্চতা হলো এ কিউ, সেটা কত? ভি লিখতে পারি। হলো, এবার আমাদের এই সম্পর্কটাই প্রতিষ্ঠা করতে হবে, আপাত উচ্চতা, প্রকৃত উচ্চতা ও মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। কীভাবে প্রতিষ্ঠা করব? দেখো, এই কোণটা আই বলে আমরা এই কোণটাকেও আই বলতে পারি। কেন? একান্তর কোণ, একই কথা, জেড কোণ। এরকমভাবে জেড হলে এইটা যদি আই কোণ হয় এটাও আই কোণ হবে। এখানটাও তাই হচ্ছে, দেখো কীভাবে জেড হচ্ছে, এই এই এই, মানে এরকম দেখতে হচ্ছে, এই গিয়ে এই গিয়ে এই। এই কোণটাকে আমরা যদি আই বলি, এই কোণটাকেও কী বলতে পারি? আই কোণ। এই কারণে এই কোণটা আই হলে এই কোণটা আই, একই মান। আবার একই রকমভাবে যদি লক্ষ্য করো প্রতিসরণ কোণটার দিকে, প্রতিসরণ কোণ এটা আর হলে আমরা এই কোণটাকেও প্রতিসরণ কোণ বলতে পারি, আর এর সমান বলতে পারি আর, কারণ ওই দুটো হচ্ছে অনুরূপ কোণ। সমান লিখলাম। এরপরে কি লিখব? আগের মতোই করে প্রমাণ করব। তো কোথায় প্রতিসরণ ঘটেছিল? সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সি বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে লেখা যায়, প্রতিসরণের ক্ষেত্রে কি লেখা যায়?
ক্ষেত্রে আমরা লিখতে পারি আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোনটা, μ1 এখানে আপাতন মাধ্যম, যেহেতু বস্তুটা লঘু মাধ্যমে আছে বা লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে, তাই তো, লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে, μ1 ইন্টু কত আপাতন কোণের সাইন, আপাতন কোণের সাইন কোনটা, আপাতন কোণ হচ্ছে আই, অর্থাৎ সাইন আই, μ1 সাইন আই সমান কি প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান μ2 ইন্টু প্রতিসরণ কোণের সাইন ইন্টু সাইন আর। এই সম্পর্কটা স্নেলের সাধারণ সূত্র, স্নেলের সূত্রের সাধারণ রূপ থেকেই এটা পাই, μ1 সাইন আই μ2 সাইন আর। এবার দেখো আমরা লিখতে পারি একই রকম μ1 সাইন আয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই কোণটাকে লিখতে পারি অর্থাৎ CPA কোণ, আগে যেমন লিখেছিলাম CPA কোণ, μ2 সাইন আরের জায়গায় কি লিখতে পারি, সাইন আর মানে লেখা যায় CQA কোণ, CQA কোণ আগেও লিখেছিলাম। এরপরে দেখো, এরপরে আমরা লিখতে পারি μ1, আমাদের তো কোণ নিয়ে কোনো কাজ নেই, আমাদের উদ্দেশ্য কি দূরত্বগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা। তাহলে বলো তো সাইন CPA এর জায়গায় CPA এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই কোণটা ধরলে লম্ব কোণটা CA, অতিভুজ কোণটা PC, অর্থাৎ আমরা লিখতে পারি AC বা CA লিখতে পারতাম বাই কত PC, লম্ব বাই অতিভুজ, কোনটার পরিবর্তে লিখলাম এই সাইন CPA এর জায়গায়। আবার μ2টা যেমন ছিল থাকলো ইন্টু সাইন CQA, এটার পরিবর্তে কত লিখতে পারি, CQA এর পরিবর্তে লিখতে পারি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ AC বাই অতিভুজ কত QC লিখে দিলাম। দিলে দেখো আমরা যদি দুপার থেকে AC তুলে দিই, দিয়ে আগের মতো একই দিকে μ1গুলো নিই, অর্থাৎ কী আসলো মিউগুলো, μ1 বাই μ2 সমান কত PC বাই QC, PC বাই QC, এই সম্পর্ক এলো, একদম আগের মতো লাগছে তাই না, μ1 বাই μ2 সমান PC বাই QC। এরপরে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম C বিন্দু আর A বিন্দুটাকে প্রায় নিকটবর্তী বা একই বিন্দু ধরা যায়। কেন, অভিলম্ব আপাতনের ক্ষেত্রে প্রকৃতপক্ষে C বিন্দুটা এত দূরে গিয়ে আপতিত হয় না, একদম A বিন্দুর কাছাকাছি আপতিত হলে কেমন হয় সেই সম্পর্ক তো আমরা প্রতিষ্ঠা করতে চলেছি। তাই আমরা বলতে পারি C বিন্দুটা একদম A বিন্দুর কাছাকাছি আছে, ফলে P থেকে C এর দূরত্ব যা আর P থেকে A এর দূরত্ব প্রায় সমান, অর্থাৎ আমরা এটাকে নিয়ারলি ইকুয়াল টু কী লিখতে পারি, নিয়ারলি ইকুয়াল টু PCর জায়গায় লিখতে পারি PA, প্রায় সমান, যেহেতু অভিলম্ব আপতন হচ্ছে। আবার QCর জায়গায় কত লিখতে পারি, QA বা AQ লেখা উচিত, A থেকে মাপবো, বিভেদ তল থেকে মাপবো AQ, আর এটা PA না লিখে AP লেখা উচিত। হলো, কেন নিয়ার ইকুয়াল টু করলাম, এখানটা ব্র্যাকেটে লিখে দেবো অভিলম্ব আপাতনের জন্য, আমরা অভিলম্ব আপাতনের ক্ষেত্রে এগুলো করছি, অভিলম্ব আপাতনের ক্ষেত্রে এই দুটো সমান হয়। ফলে লাস্ট পর্যন্ত সম্পর্কটা কেমন দাঁড়ালো যদি দেখি, দেখবো আসছে μ1 বাই μ2 সমান কত, এপির জায়গায় আমরা লিখতে পারি, এপি মানে কি প্রকৃত উচ্চতা, অর্থাৎ কত ইউ, আর একিউ মানে কি আপাত উচ্চতা ভি, বা বলতে পারি এপিটাকে কি বলতে পারি বস্তু দূরত্ব, আর একিউটাকে কি বলতে পারি প্রতিবিম্ব দূরত্ব। এই এলো সম্পর্ক। দেখো আগের যে সম্পর্কটা করেছিলাম একদম সেই সম্পর্কের মতো, আগে কি বলছিলাম আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই এরকম লিখেছিলাম, একটু লিখি যদি, আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান প্রকৃত গভীরতা বাই কী ছিল আপাত গভীরতা। এখানটাও তাই এসছে, একটু লক্ষ্য করে দেখো μ1টা কি, μ1টা হচ্ছে আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক। কেন ওটাকে আপাতন মাধ্যম বলছি, যেহেতু বস্তুটা ওই মাধ্যমে আছে আর ওই মাধ্যম থেকে আলোক রশ্মি এসে প্রতিসৃত হচ্ছে, তাই μ1টা হচ্ছে আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক, μ2টা কি প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আ বাই প হলো আপাতন মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান ইউটা কি, ইউটা হচ্ছে দেখো প্রকৃত উচ্চতা বাই আপাত উচ্চতা, একই রকম এলো সম্পর্ক না, প্রকৃত উচ্চতা বাই আপাত উচ্চতা। এই এসে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক, ঠিক একদম একই রকম। এবার দেখো আমরা কি করে দেখাবো, এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে প্রকৃত উচ্চতার তুলনায় আপাত উচ্চতা বেশি, অর্থাৎ
এ কিউটা আপাত উচ্চতা গ্রেটার দেন কি এপি প্রকৃত উচ্চতার থেকে বেশি। আগে কিন্তু আগের প্রমাণটা আমরা দেখেছিলাম উল্টোটা হয়েছিল, আপাত গভীরতাটা কমে গিয়েছিল, কিন্তু এটা আপাত উচ্চতা বেড়ে যাচ্ছে। কিভাবে প্রমাণ করব? এখান থেকে μ1 μ2 থেকে প্রমাণ করা যায়, অথবা আমরা সেই কেস 1 যদি লিখি, কেস 1 কী করছি, ধরছি বস্তু লঘু মাধ্যমে আছে, তো পি বিন্দুটা লঘু মাধ্যমে, লঘু মাধ্যমটাকে আমরা বায়ু বা শূন্য মাধ্যম ধরে নিচ্ছি। বস্তু লঘু মাধ্যমে থাকলে কেমন হবে? লঘু মাধ্যমে থাকলে, বস্তু লঘু না লিখে লিখি বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে থাকলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, μ1 জায়গায় 1 লিখতে পারি, আর μ2 জায়গায় কত লিখতে পারি, শুধু মিউ। ওই একই কারণে μ2টাকে আর আলাদা করে অন্য কিছু লেখার দরকার নেই, শুধু মিউ লিখলেই হবে। ফলে সম্পর্কটা কেমন হলো দেখো, 1/μ। কেন 1? μ1 জায়গায় 1 বসিয়েছে, μ2 জায়গায় মিউ বসিয়েছে, সমান কত, u/v। এবার কোনাকুনি যদি গুণ করো, v সমান কত আসবে, u × মিউ। কোনাকুনি গুণ করলে মিউ × ইউ, অর্থাৎ প্রকৃত গভীরতার সঙ্গে মিউ, অর্থাৎ প্রতিসরণ মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে গুণ করলে তবেই আপাত গভীরতা আসে। আগেরটা কী ছিল, আগের যে প্রমাণটা করেছিলাম সেখানটায় ভি সমান ছিল u/μ, ভাগ করতে হচ্ছিল, তাই ওটা ছোট হয়ে গিয়েছিল। কোনটা ছোট হয়ে গিয়েছিল? আপাত গভীরতাটা। কিন্তু এখন কি হচ্ছে, গুণ করলে তবে আসছে। ফলে আমরা কি বলতে পারি, ফলে আমরা বলতে পারি ভি গ্রেটার দ্যান ইউ, অর্থাৎ এখানে আপাত উচ্চতাটা প্রকৃত উচ্চতার থেকে বেশি। তাই আমরা কি দেখি, বস্তুটাকে একটু ওপরের দিকে দেখি। কেমন একটা উদাহরণ দিই, আমরা যখন মাথার ওপর দিয়ে, আমাদের মাথার ওপর দিয়ে প্লেন উড়ে যায়, আমরা প্লেনটাকে যে অবস্থানে দেখি ওটা কিন্তু ওর প্রকৃত অবস্থান নয়। কি হয়, প্রকৃত উচ্চতা থেকে আমরা একটু বেশি দেখি। প্লেনটা যদি পি বিন্দুতে থাকে আমরা দেখি কোথায়, কিউ বিন্দুতে। কেন? কারণ আমরা যে নিচে একদম বায়ু স্তরের নিচের দিকের মাধ্যমটা ঘন হয়, আর যত ওপরের দিকে উঠে কী হয়, লঘু মাধ্যম পাওয়া যায়। ফলে প্লেনটা যদি পি বিন্দুতে থাকে, লঘু মাধ্যমে থাকছে, আর আমরা নিচের দিকে থাকছি অর্থাৎ ঘন মাধ্যমে থাকছি, তাই প্লেনটাকে আমরা একটু ওর প্রকৃত উচ্চতার থেকে একটু ওপরে দেখি, আপাত উচ্চতা। এই হলো সম্পর্ক। এবার তোমাদের এখানে জানতে চাইতে পারে যে কতটা সরণ ঘটল, কতটা আপাত সরণ ঘটল। আপাত সরণ কোনটা, পি থেকে কিউ, সেটা কি করে বের করব, কেস 2 এ দেখি। আপাত সরণের রাশিমালাটা যদি বের করতে বলে, কেস 2, আপাত সরণ কোনটা, কতটা উপরের দিকে উঠে গেছে, আপাত সরণ হবে এক্স। যদি লিখি এক্সের মান কি করে বের করব, এ কিউ থেকে এ পিটা বাদ দেবো। এ কিউর মান কত আমরা জানলাম, এ কিউর মান কত, মিউ × ইউ, আর এপির মান কত, ইউ। কমন নিয়ে নেবো, কোনটা, ইউ কমন নেবো, নিলে কত আসবে, মিউ - 1 × ইউ। এটাই হচ্ছে কতটা সরণ ঘটেছে, অর্থাৎ বস্তুটাকে কতটা ওপরে দেখছে। এই কেস 2। আর একটা প্রমাণ কিন্তু আছে, সেই 3 নম্বর প্রমাণটা করেছিলাম, মনে আছে তো? কি ছিল, যদি একাধিক মাধ্যম থাকে, একাধিক মাধ্যম থাকলে কেমন হয়। কেস 3 করবো এবার, এটা তোমরা লিখে নিয়েছ। কেস 3টা আগে যেমন করছিলাম একাধিক D1 D2 D3 D4, এখানে ওরকম একাধিক মাধ্যম থাকলে কেমন হবে, একাধিক মাধ্যম থাকলে আপাত গভীরতাটা কেমন হবে, আপাত গভীরতা আসবে সমান কত লিখব, D1 না, এখানে কি লিখব, μ1 × D1 প্লাস μ2 × D2। আগেরটা ভাগ হয়ে গিয়েছিল, এটাই হবে আপাত গভীরতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা তাহলে আজকের সমতলে প্রতিসরণের ফলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা শিখলাম। পরের ক্লাসে দেখা হচ্ছে।